আচ্ছা, একবার ভাবুন তো, সালটা ২০২৬। ইরান একটা ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে। আর হঠাৎ করে দেখা গেল দেশের সর্বোচ্চ নেতৃত্বই খায়েব। না না, এটা কোনো বাস্তব ঘটনা না, কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং ডকুমেন্টেড থ্রিলার স্ক্রিপ্টের প্লট লাইন এটা। চলুন এই কাল্পনিক চিত্রনাট্যটা একটু কাটাছেঁড়া করে দেখি কিভাবে একটা দেশের ক্ষমতার একদম কেন্দ্রবিন্দু ভেঙে পড়তে পারে। এই গল্পের শুরুটাই একেবারে চমকে দেওয়ার মতো। মানে চোখের পলকে ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী, এমনকি ইন্টেলিজেন্সের হেড পর্যন্ত সবাই শেষ। একবার চিন্তা করুন তো, একটা দেশের পুরো পাওয়ার স্ট্রাকচার যদি এভাবে কোল্যাপস করে, তাহলে ঠিক কি হতে পারে? এই একটা ঘটনাই কিন্তু পুরো দেশটাকে ঠেলে দেয় এক অভাবনীয় সংকটের দিকে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এত বড় একটা অ্যাটাক এটা কিভাবে সম্ভব? মানে শুধু বোমা ফেলেই কি একটা দেশের পুরো নেতৃত্বকে এভাবে শেষ করে দেওয়া যায়? এই কাল্পনিক স্ক্রিপ্টটা ঠিক কি কৌশলের কথা বলছে? চলুন এক এক করে রহস্যটা ভাঙা যাক। যে কোনো স্ট্রাকচার ভাঙার সবচেয়ে সহজ উপায় কি? ঠিক তার মাথায় আঘাত করা। আর এই স্ক্রিপ্টে আক্রমণকারীরা ঠিক তাই করেছিল। তাদের প্রথম এবং সবচেয়ে মারাত্মক টার্গেট ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা। এটা ছিল এমন একটা আঘাত যা একাই পুরো ক্ষমতার সমীকরণটা বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। স্ক্রিপ্টটা আমাদের একটা নির্দিষ্ট তারিখে নিয়ে যায়। ফেব্রুয়ারির ২৮ তারিখ ২০২৬ সাল। ওই দিন যা ঘটেছিল তা ছিল অভাবনীয়। ইরানের সুপ্রিম লিডার মানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি দেশটির ক্ষমতার কেন্দ্রবিন্দু, এক যৌথ মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হন। আর এই একটা মৃত্যুই ছিল সেই প্রথম ডমিনো, যেটা পতনের এক ভয়ঙ্কর চেইন রিয়াকশন শুরু করে দেয়। দেখুন, সুপ্রিম লিডারের মৃত্যুটা কিন্তু শুধু একজন মানুষের চলে যাওয়া না। চিত্রনাট্যটা যেভাবে দেখাচ্ছে তাতে মনে হবে যেন ইরানের ক্ষমতার যে পিরামিডটা ছিল তার চূড়াটাই কেউ ভেঙে দিয়েছে। পলিটিক্স, মিলিটারি, ধর্ম সবকিছুর কন্ট্রোলের কেন্দ্রে হঠাৎ করে একটা বিশাল শূন্যতা, যা পূরণ করার মতো তখন আর কেউই ছিল না। কিন্তু গল্পটা এখানেই শেষ না। ঝড়টা শুধু পিরামিডের চূড়ায় থেমে থাকেনি। সর্বোচ্চ নেতার পতনের সাথে সাথেই যেন একটা ভয়ঙ্কর ডমিনো এফেক্ট শুরু হয়ে গেল। মানে একের পর এক ক্ষমতার স্তম্ভগুলো হুড়মুড় করে ভেঙে পড়তে থাকল। খামেনির সাথে সাথে আর কারা কারা ছিলেন? দেশের ডিফেন্স মিনিস্টার, রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি মতো দুর্ধর্ষ বাহিনীর প্রধান, ইন্টেলিজেন্সের হেড, এমনকি নিউক্লিয়ার রিসার্চের দায়িত্বে থাকা টপ সায়েন্টিস্ট সবাই একই সাথে শেষ। এর মানে হল দেশের ব্রেইন আর মাসল দুটোই যেন এক আঘাতে পঙ্গু হয়ে গেল। সব মিলিয়ে প্রায় ৪০ জন টপ অফিসিয়ালের কথা বলা হচ্ছে এই স্ক্রিপ্টে। এখন ভাবুন, ৪০ সংখ্যাটা হয়তো শুনতে খুব বড় না, কিন্তু এর মানে হল একটা দেশের কয়েক জেনারেশনের মিলিটারি আর পলিটিক্যাল এক্সপিরিয়েন্স এক মুহূর্তে শেষ। কে কাকে অর্ডার দেবে, কার অর্ডার মানা হবে, এই চেইন অফ কমান্ডটাই আর রইল না। তবে এই পুরো ধ্বংসলীলাটা কিন্তু শুধু মিসাইল বা বোমার খেলা ছিল না। এর পেছনে মানে পর্দার আড়ালে চলছিল আরও ভয়ঙ্কর একটা খেলা, একটা শ্যাডো ওয়ার, যা ফিজিক্যাল অ্যাট্যাকের চেয়েও পরিস্থিতিকে অনেক বেশি জটিল করে তুলেছিল। মানে অ্যাট্যাকটা আসছিল দুই দিক থেকে। একদিকে তো সরাসরি মিলিটারি স্ট্রাইক চলছিলই হাই ভ্যালু টার্গেটদের ওপর, অন্যদিকে ডিজিটাল ওয়ার্ল্ডেও চলছিল আরেক যুদ্ধ। সাইবার অ্যাট্যাক, স্পাইং, এসবের মাধ্যমে যারা বেঁচে গিয়েছিল তাদের মধ্যে এমনভাবে অবিশ্বাস আর কনফিউশন ছড়িয়ে দেওয়া হচ্ছিল যে কে বন্ধু আর কে বা শত্রু তা বোঝার কোনো উপায় ছিল না। তাহলে আসল উদ্দেশ্যটা কি ছিল? শুধু লিডারদের শেষ করা না, লক্ষ্যটা ছিল আরও গভীর, পুরো মিলিটারি আর সিকিউরিটি সিস্টেমটাকে ভেতর থেকে প্যারালাইজড করে দেওয়া। এমন একটা সিচুয়েশন তৈরি করা যেখানে পাল্টা অ্যাটাক করার মতো কোনো নির্দেশ দেওয়ার বা সেই নির্দেশ পালন করার মতো কোনো স্ট্রাকচারই আর অবশিষ্ট নেই। তো এত বড় একটা অ্যাটাকের পর কি হয়? দেশটার কি অবস্থা দাঁড়ায়? চিত্রনাট্যটা আমাদের সেই ভয়ঙ্কর পরিণতির ছবিটাই দেখায়। দেশ জুড়ে নেমে আসে চরম বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলাটা কিন্তু একবারে আসেনি, এর কয়েকটা ধাপ ছিল। প্রথমে তো লিডারশিপ ভ্যাকিউম, মানে ক্ষমতার শূন্যতা। এরপর যুদ্ধের মাঝখানে তাড়াহুড়ো করে যাদেরকে নেতৃত্বে আনা হলো তারা ছিল অনভিজ্ঞ। আর ফলাফল? ডিসিশন নিতে না পারা, মিসকমিউনিকেশন, আর পুরো দেশ জুড়ে একটা নিয়ন্ত্রণহীন পরিস্থিতি। এই যুদ্ধটা কিন্তু শুধু দেশের স্ট্র্যাটেজির ওপর প্রভাব ফেলেনি, এর সবচেয়ে বড় আঘাতটা ছিল মানুষের মনে।
সাধারণ মানুষ থেকে শুরু করে মিলিটারির ছোট পদের সৈন্যরা সবাই দেখছিল যে তাদের মাথার ওপর আর কেউ নেই। এই নেতৃত্ব না থাকার ভয়, এই অনিশ্চয়তা পুরো জাতির মোরালটাই ভেঙে দিয়েছিল। যুদ্ধ তো একদিন শেষ হয়, কিন্তু তার ক্ষত, চিত্রনাট্যটি একদম শেষে আমাদের সেই পার্মানেন্ট দাগগুলোর দিকে নিয়ে যায়, যেগুলো সময়ের সাথে মিলিয়ে যায় না।